সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তানজিরা নাসরিন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। শিক্ষার্থীবৃন্দু, প্রতিবারের মতো আজও আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটির একটি অধ্যায় নিয়ে। গত ক্লাসে আমরা একটি অধ্যায় শেষ করেছিলাম। আজকে আমরা একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। কেমন? তো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি। দেখো, আমরা কিন্তু প্রতিবারই ক্লাস শুরুর আগে একটা নতুন ছবি দেখি, তাই না? তো আজকেও এর ব্যতিক্রম নয়। আজকে আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি। দেখো, উপরের একটি ছবিতে দেখা যাচ্ছে ছবিটির যে দৃশ্য, সে দৃশ্যটি দেখে তোমরা কি বুঝতে পারছো? এতে কিন্তু একটা ঝড়ের ছবি দেখা যাচ্ছে, তাই না? দেখো, গাছগুলো কিরকম দুমড়ে মুচড়ে যাচ্ছে। পাশে বাড়ি ঘরের মধ্যে দেখো, বাড়ি ঘরগুলোর টিনের চালা, তারপরে হচ্ছে বেড়া, সব কিছুই দেখো তোমার মাটিতে কিন্তু পড়ে গেছে। মানে এক কথায় বাড়ি ঘরগুলো বিধ্বস্ত, তাই না? নিচের একটা ছবিতে দেখো, ঝড় হচ্ছে, সে ঝড়ের ছবি লক্ষ্য করা যাচ্ছে। আবার অপর পাশের যে ছবিটি, সেখানে লক্ষ্য করা যাচ্ছে যে বাড়িঘরগুলো কিন্তু বন্যার পানিতে একদম ডুবে গেছে। তাহলে এই যে এখানে চারটি ছবি রয়েছে, এই চারটি ছবি দেখে আমরা কি বুঝতে পারছি যে আজকে আমাদের পাঠের বিষয়টি কি হতে পারবে বা কি হতে পারে আজকে আমাদের পাঠের বিষয়। চলো দেখে নিই আজকে আমাদের পাঠের বিষয় কি। আজকে আমাদের পাঠের বিষয় অধ্যায় ৭, বাংলাদেশের জলবায়ু। এখন আমরা আগে জানব যে জলবায়ু জিনিসটা কি, তাই না? আগে এটি আমাদের কিন্তু জানতে হবে। বা তোমাদের কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন হিসেবেও আসতে পারে যে জলবায়ু কি, তখন তোমরা কি অ্যান্সার দিবা? তো সেজন্য আমাদেরকে আগে জানতে হবে যে জলবায়ু কি। দেখো কি বলা হয়েছে, আবহাওয়া ও জলবায়ু শব্দ দুটি একে এক বলে মনে হলেও কিন্তু আসলে কি এক না, আসলে কিন্তু দুটি এক নয়। আবহাওয়া হলো কোনো একটি এলাকার এক দিন বা দিনের কোনো বিশেষ সময়ের বৃষ্টি, তাপ, বাতাস, ঝড় ইত্যাদি অবস্থা। ভালো করে শোনো, কিন্তু আমি কি বলছি তোমরা একটু মন দিয়ে শোনো, কেমন? আবহাওয়া হলো কোনো একটি এলাকার এক দিন বা দিনের কোনো বিশেষ সময়ের বৃষ্টি, তাপ, বাতাস, ঝড় ইত্যাদি অবস্থা। তাপমাত্রা, বায়ুর চাপ ও গতি, বাতাসের আর্দ্রতা এবং বৃষ্টিপাতের পরিমাণ হিসাব করে কিন্তু এটা নির্ধারণ করা হয়। আবহাওয়া প্রতিদিন এমনকি ঘন্টায় ঘন্টায়ও বদলাতে পারে বা বদলায়। যেমন দেখো, আমাদের আবহাওয়াটা কিন্তু কখনো রোদ হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই কিন্তু আবহাওয়া বদলাচ্ছে না? অন্যদিকে কোনো এলাকার 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে বলা হয় জলবায়ু। তাহলে জলবায়ু কাকে বলা হচ্ছে? যে কোনো এলাকার 30 থেকে 40 বছরের যে গড় আবহাওয়া থাকে তাকে বলা হয় জলবায়ু। তবে কোনো কোনো দেশ বা অঞ্চলের জলবায়ু বোঝার জন্য ওই উপাদানগুলো ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেগুলো কি দেখো, কোনো অক্ষরেখা বা দ্রাঘিমা রেখায় দেশটির অবস্থান, কোন অক্ষরেখা বা দ্রাঘিমা রেখায় দেশটির অবস্থান, সমুদ্র থেকে তার দূরত্ব, সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা, বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত, ভূমির ঢাল, মৃত্তিকার গঠন, বনভূমির পরিমাণ ও বাসস্থান প্রভৃতিও জলবায়ুর প্রকৃতি নির্ধারণের উপাদান। প্রভৃতিও কি করে? জলবায়ুর যে প্রকৃতি নির্ধারণ তার একটা উপাদান। মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন, ভোগ বিলাসিতা অথবা উন্নয়নের কারণে কি হয়? জলবায়ু তার স্বাভাবিক যে বৈশিষ্ট্যটা সেটা কিন্তু হারায়। যেমন দেখো,
আমাদের দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় যতটা বনভূমি থাকা প্রয়োজন 25 ভাগ বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু আমাদের দেশে কিন্তু 25 ভাগ বনভূমি নেই। তাহলে এই বনভূমি না থাকার কারণ কিন্তু আমরা যারা মানুষ রয়েছি তারা। এর কারণে কিন্তু কি হচ্ছে, প্রাকৃতিক জলবায়ু কি হচ্ছে, তার যে স্বাভাবিক বৈশিষ্ট্যটা সেটা কিন্তু হারায়, এবং এর ফলে কি হয়, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, আর গ্রিন হাউস প্রভাবের মতো বিষয়গুলো কি করতে হচ্ছে, আমাদের মোকাবেলা করতে হচ্ছে। আর এজন্য বাংলাদেশের জলবায়ুর পরিবর্তন, এর প্রভাব, কারণ সম্পর্কে কি করতে হবে, আমাদেরকে ভালোভাবে জানতে হবে। শুধু জানলেই হবে না, আমরা কিভাবে আমাদের এই জলবায়ুটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি, বা আমাদের বসবাসযোগ্য পৃথিবীর জন্য কোন ধরনের জলবায়ু প্রয়োজন সে সম্পর্কে আমাদের জেনে সে সম্পর্কে আমাদের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবেই না আমরা কি পাবো, একটি সুন্দর সুস্থ পৃথিবী পাবো, আমাদের নিজেরাও সেখানে অবস্থান করতে পারবো বা বাস করতে পারবো, এবং আমাদের আগাম যে ভবিষ্যৎ বা আগামীর যে ভবিষ্যৎ, সে ভবিষ্যৎ প্রজন্মের জন্যও কিন্তু আমরা তা রেখে যেতে পারবো। তো শিক্ষার্থীরা দেখো, আজকে আমরা যেই পাঠটি আলোচনা করব, এই পাঠটি থেকে আমরা যে আজকের যে পাঠের যে অংশটা, সেটা থেকে আমরা কি জানব। আমরা জানব বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি ব্যাখ্যা করতে পারবো, বাংলাদেশের জলবায়ুর পরিবর্তনের যে কারণ, সে কারণ আমরা ব্যাখ্যা করতে পারবো। তাহলে জলবায়ুর প্রকৃতি এবং জলবায়ুর কারণ, এই দুটি বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তাহলে এই দুটি বিষয় আমাদের কি হবে, আজকে আমাদের পাঠের শিখন ফল। তো শিক্ষার্থীরা দেখো, আমরা শুরুতে এখানে একটা ছবি লক্ষ্য করতে পারছি। ছবিটিতে কি বলা হয়েছে দেখো, বর্ষাকাল। মানে হচ্ছে দেখো, এখানে কিছু লোক দেখা যাচ্ছে, তারা কি করছে, কেউ ছাতা ব্যবহার করেছে, কেউ করেনি। মানে হচ্ছে একটি বর্ষাকালের একটি প্রাকৃতিক দৃশ্য, বা বর্ষাকালে দৃশ্যটা কীরকম হয় সেরকম একটি দৃশ্য কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখন আমরা জানবো বাংলাদেশের পাঠ 1-এ রয়েছে বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি। বাংলাদেশের জলবায়ুর প্রকৃতিটা কীরকম। বাংলাদেশ দেখো ক্রান্তীয় অঞ্চলে, আমি কিন্তু তোমাদের এই জায়গাটি পুরো একটু লাইন বাই লাইন তোমাদেরকে পড়াচ্ছি, তার কারণ প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা লাইনই আমার কাছে একটু ইম্পর্টেন্ট মনে হচ্ছে। বাংলাদেশের ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানকার জলবায়ু কি, ক্রান্তীয় মৌসুমি জলবায়ু। যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের জলবায়ু কীরকম, তখন আমরা কি বলবো, যে বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি জলবায়ু। সমুদ্রের নিকটবর্তী হওয়ায় ও মৌসুমি বায়ুর প্রভাবে এখানে শীত বা গ্রীষ্ম কোনো কালই কি তীব্র নয়। এখানে গ্রীষ্মকালটা কি হয়, উষ্ণ ও বৃষ্টিবহুল, আর শীতকালটা কীরকম হয়, শুষ্ক। আর হিমালয় পর্বতমালা যদিও বাংলাদেশের সীমান্তবর্তী নয়, বেশ উত্তরে, তবুও তা কী করে, শীতকালে বাংলাদেশকে উত্তর থেকে আসা হিমবাহ থেকে রক্ষা করে। শীতকাল এখানে কি হয়, দীর্ঘ হয় না। আমাদের দেশে কিন্তু গরমকালটাই বেশি, তাই না, শীতকালটা কিন্তু কম। এখন ইদানিং তো তাপমাত্রা বৃদ্ধির পরে শীতকালটার কারণে তাপমাত্রা যেহেতু বৃদ্ধি পেয়েছে, যার কারণে দেখা যাচ্ছে যে শীতকালটা আরও কম। শীতকালে বাংলাদেশের তাপমাত্রা কত থাকে দেখো, 11 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। তবে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে এই তাপমাত্রা কখনো কখনো 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এগুলো কিন্তু তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে আসতে পারে। ঠাকুরগাঁ, পঞ্চগড়, শ্রীমঙ্গল এসব এলাকায় কিন্তু আবার কি হয়, শীত বেশি হয়। আর বৈশাখ মাস থেকে বাংলাদেশে কি হয়, গ্রীষ্মকাল শুরু হয়। আর ইংরেজি ক্যালেন্ডারে সেটা কবে হয়, এপ্রিলের মাঝামাঝি সময়ে। আর বাংলাদেশের সর্বোচ্চ গড় তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস। এ সময় কি হয়, উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে কখনো কখনো তাপমাত্রা আবার কত ডিগ্রি নামে, 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। গ্রীষ্ম মৌসুমের শুরুতে কোথাও কোথাও কি হয়, কালবৈশাখী ঝড় হয় না। আর বর্ষাকালে বাংলাদেশের বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম দিকে কি জলবায়ুপূর্ণ কি হয়, বাতাস, জলবায়ুপূর্ণ মানে হচ্ছে না কি জলীয় বাষ্পপূর্ণ যে জলীয় বাষ্পপূর্ণ যে বাতাস, সে জলীয় বাষ্পপূর্ণ বাতাস কিন্তু সেখানে প্রবাহিত হয়। এতে গ্রীষ্মের
কি বলা হয়, মৌসুমি বায়ু বলা হয়। গ্রীষ্মের কি বলা হয়, মৌসুমি বায়ু। জলবায়ু জলীয় বাষ্পপূর্ণ যে বাতাস প্রবাহিত হয়, একে আমরা কি বলবো, গ্রীষ্মের মৌসুমি বায়ু বলা হয়। মৌসুমি বায়ুর প্রভাবে আবার কি হয়, বাংলাদেশে কিন্তু প্রচুর বৃষ্টি হয়। তবে বাংলাদেশের সব এলাকায় কি সমান বৃষ্টিপাত হয়, হয় না, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো এলাকায় বেশি বৃষ্টিপাত হয়, আবার কোনো এলাকায় কম বৃষ্টিপাত হয়। তবে এর মধ্যে বাংলাদেশে যে সকল এলাকায় বেশি বৃষ্টিপাত হয় সেই এলাকাগুলোর নাম কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। সেগুলো হচ্ছে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার। এসব এলাকায় কি হয়, বেশি বৃষ্টিপাত হয়। আর আর রাজশাহী, পাবনা, কুষ্টিয়া এসব এলাকায় তুলনামূলকভাবে কি হয়, কম বৃষ্টিপাত হয়। তবে দেখা যায় যে শরৎকালেও কিন্তু বাংলাদেশে আবার বৃষ্টি হয়। আর বাংলাদেশের জলবায়ুকে কি বলা হয়, সমভাবাপূর্ণ। সমভাবাপূর্ণ বলা হয়। এখানে কি হয়, অনুকূল ও প্রতিকূল দুই ধরনের আবহাওয়ার প্রভাবই কিন্তু সমান। আবার অনুকূল আবহাওয়ার ফলে কি হয়, বাংলাদেশের সুজলা সুফলা শস্য শ্যামলা, মানে হচ্ছে আমাদের প্রকৃতিটা এরকম হয় এবং তখন কিন্তু এখানে আমাদের ফসলি জমিগুলো ফসলে ভরে যায়, তাই না? আর অন্যদিকে যখন প্রতিকূল আবহাওয়ার সৃষ্টি হয় তখন কি হয়, ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, কালবৈশাখী, টর্নেডো, অতিবৃষ্টির মতো অনেক দুর্যোগ কিন্তু তখন সৃষ্টি হয়। এখন দেখো, আমি তোমাদেরকে দুটি কাজ দিচ্ছি। কাজ দুটি কিন্তু অবশ্যই বইয়ের থেকেই দিচ্ছি তোমাদেরকে, যাতে তোমাদের করতে সুবিধে হয়। দেখো, 1 নাম্বার কাজ কি বলা হয়েছে, বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে আলোচনা করতে হবে। এখানে কিন্তু দলীয়ভাবে আলোচনা করা রয়েছে, কিন্তু যদিও তোমাদের এখন দলীয়ভাবে আলোচনা করা সম্ভব নয়, এজন্য তোমরা আলোচনা করবে এককভাবে। আর বাংলাদেশের প্রতিকূল আবহাওয়ার কারণে কি ধরনের দুর্যোগ হয় ব্যাখ্যা করো। এই প্রশ্নটি তোমরা অ্যান্সার লিখবে খাতায়, যে বাংলাদেশের প্রতিকূল আবহাওয়ার কারণে কি ধরনের দুর্যোগ হয়, আমরা কি কি ধরনের দুর্যোগের সম্মুখীন হতে পারি, সেটি কিন্তু তোমরা, আমি জানি তোমরা সবাই জানো এবং তোমরা এই অ্যান্সারগুলো খাতায় রেডি করবে। এরপরে দেখো শিক্ষার্থীরা, পাঠ 2 কি বলা রয়েছে, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণ। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে কি কারণে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন হচ্ছে। নানা কারণে কিন্তু পৃথিবীর জলবায়ু পরিবর্তন হচ্ছে, আর এই জলবায়ু পরিবর্তনের প্রভাবের কিন্তু বাংলাদেশেও পড়েছে, বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। জলবায়ু পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আবহাওয়ার পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যায়। যেমন বর্ষাকালে বৃষ্টিপাতের পরিমাণ কি হচ্ছে, কমে যাচ্ছে। শীতকালে আবার দেরিতে শীত আসছে, আবার দেখা যাচ্ছে যে শীতটা অল্প সময় থাকছে। আবার এই জলবায়ু পরিবর্তনের কারণে কি হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে, ফলে বন্যা, জলোচ্ছ্বাস, খরার প্রকোপ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। নদী, নালা, খাল, বিলগুলো কিন্তু কি হচ্ছে, শুকিয়ে যাচ্ছে। আর এসবের পিছনে যদি বলা হয়ে থাকে যে এগুলো কি কারণে হচ্ছে, তখন আমরা এক কথায় যেটা বলবো সেটা হচ্ছে মানব সৃষ্ট কারণেই কিন্তু এগুলো বেশি হচ্ছে। প্রাকৃতিক কারণ রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি যেটা রয়েছে সেটি হচ্ছে মানব সৃষ্ট কারণ। শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই কিন্তু জলবায়ু পরিবর্তনের মূল কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, মানে হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। আর উষ্ণায়নের ফলে কি হচ্ছে, মেরু অঞ্চলের বরফগুলো কিন্তু হচ্ছে অস্বাভাবিক হারে কি হচ্ছে, গলে যাচ্ছে। আর এই বরফ গলার ফলে কি হচ্ছে, যে যে জলরাশির সমুদ্রপৃষ্ঠের মধ্যে উচ্চতা কি হচ্ছে, বাড়িয়ে দিচ্ছে। আর ফলস্বরূপ কি হচ্ছে, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে বা পৃথিবীর সমুদ্র তীরবর্তী যে দেশগুলো রয়েছে, সেগুলো দেশ কিন্তু তোমার ডুবে যাওয়ার আশঙ্কা বাড়ছে। দেখেছো তাহলে তোমরা যে একটির সাথে অন্যটি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আর এই বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম যেটা কারণ সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস, তাই না? গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতি গ্যাসকে একসাথে কি বলা হয়, গ্রিন হাউস গ্যাস বলা হয়। এই লাইনটি কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। প্রশ্ন আসতে পারে যে গ্রিন হাউস গ্যাস কি, বা গ্রিন হাউস গ্যাস কাকে বলা হয়, তখন তোমরা এই অ্যান্সারটি লিখবে। এরপরে দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে একটি ছবি লক্ষ্য করতে পারছি। ছবিটিতে কিন্তু দেখা যাচ্ছে কালো ধোঁয়া। এই কালো ধোঁয়া কিন্তু আমাদের পরিবেশের জন্য মানে কি
খুবই ক্ষতিকর এই কালো ধোঁয়া। আর এই মানুষের তৈরি এই গ্রিন হাউসের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণই কিন্তু সবচেয়ে বেশি। দেখা যাচ্ছে যে বিদ্যুৎ উৎপাদন, যানবাহনের তেল, গ্যাসের ধোঁয়া, ইটের ভাটা থেকে যে ধোঁয়াটা আসে প্রভৃতি কারণে কিন্তু কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। আগের তুলনায় বর্তমানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ কিন্তু বহু গুণ বেড়ে গেছে। আর আমরা সহজেই কিন্তু জলবায়ু পরিবর্তনের বিপদটা কিন্তু আমরা বুঝতে পারছি। পৃথিবীর অন্যান্য দেশের অঞ্চলের মতো বাংলাদেশেও কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণগুলো কিন্তু একই। তবে পৃথিবীর শিল্পোন্নত দেশগুলো যে পরিমাণ জ্বালানি ব্যবহার করে বাংলাদেশ হয়তোবা ততটা করে না, কিন্তু তারপরেও কিন্তু একেবারেই কিন্তু বাংলাদেশ অতটা পিছিয়েও নেই। আবার সেদিক থেকে জলবায়ু পরিবর্তন বা পরিবেশ বিপর্যয়ের জন্য উন্নত দেশগুলোই বেশি দায়ী। তবে উন্নত দেশগুলোকেই বেশি দায়ী করা হয়, কারণ তাদের কিন্তু শিল্প কলকারখানা বেশি। তারপরে আবার দেখো তোমরা সেখানে কিন্তু প্রত্যেক জায়গায় গাড়িতে, তারপরে হচ্ছে শপিং মলে, বাসায় সব ক্ষেত্রে কিন্তু শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহার করা হয়, তাই না? যেটিও কিন্তু আমাদের পরিবেশের জন্য অনেকটা ক্ষতিকর। আর তারপরে দেখো আবার এই যে সব কিছু কিন্তু এই যে পরিবেশ দূষণের আরেকটি কারণ সেটা হচ্ছে তোমার বনাঞ্চল ধ্বংস, বনভূমি ধ্বংস। দেখা যাচ্ছে যে একটি দেশের মোট আয়তনের শতকরা 25% বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু আমাদের দেশে মাত্র কতটা রয়েছে? 17%। আবার আমাদের দেশে যে এই 17% বনভূমি রয়েছে, এর চেয়ে যে আমরা বনভূমি বৃদ্ধি করব সে ব্যাপারেও কিন্তু আমরা অতটা সচেতন নই। দেখা যাচ্ছে যে অবাধে গাছ কাটা, পাহাড় কাটা প্রভৃতি কারণে কিন্তু আবার কি হচ্ছে, বনভূমির পরিমাণ বেড়ে যাচ্ছে। আবার যার কারণে কি হচ্ছে, যে বাংলাদেশে যে মোট যে বৃষ্টিপাত, সে বৃষ্টিপাতের পরিমাণটাও কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তো শিক্ষার্থীরা, তো আজ আমাদের আলোচনা এই পর্যন্তই। শেষ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এর পরের অংশটি নিয়ে আলোচনা করব। তবে এখানে দেখো দুটি কাজ দেয়া হয়েছে। একটি হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস বলতে কোন কোন গ্যাসকে বোঝায়। একটু আগেই কিন্তু আমরা পড়েছি বাংলাদেশে এই গ্যাসগুলো কিভাবে উষ্ণতা বৃদ্ধি করছে, ব্যাখ্যা করো। এই কাজটি তোমরা পড়বে। আরেকটি বলা হয়েছে জলবায়ু স্বাভাবিক রাখার ক্ষেত্রে মানুষ কি কি ভূমিকা পালন করতে পারে, বিশ্লেষণ করো। এই দুটি কাজ তোমাদেরকে আমি দিলাম। এই কাজগুলো, আর পূর্বের পেজে একটা দিয়েছি তোমাদেরকে, এই কাজগুলো তোমরা কি করবে, মনোযোগ সহকারে বাসায় করবে। এর পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের বাকি অংশ নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। করোনাকালীন সময়ে তোমরা বাসায় নিরাপদে অবস্থান করো। সবাইকে ধন্যবাদ।